অনেকগুলো ভুল হয়ে গেল, সংশোধন করার নেই। যে রাম মন্দিরে ছিলাম ওখান থেকে আর 1.5-2 কিলোমিটার দূরে ওখানে ছিল জাহাজমহল। এই জাহাজমহলই ছিল রানী রূপমতির থাকার জায়গা। আর এই যে পাহাড়ের উপরে এই অংশটি, এই প্রাসাদটি, এখানে উনি আসতেন এই রেবাকুণ্ড দর্শনের জন্য। তো তার জন্যই এইটি তৈরি করা হয়েছিল এত বিশালভাবে। তাহলে জাহাজমহল জিনিসটা না জানি কেমন ছিল, যে ওখানে অনেক রানীর ব্যবহৃত অনেক কিছু আছে, অনেক পাহারার ব্যবস্থা আছে শুনেছি। সোনার ঝুলনা পর্যন্ত ছিল যেখানে রানী বসতেন। অত্যন্ত দামি মূল্যবান সব সামগ্রী রাখা আছে। তো যে কোনো কারণই হোক, আমি যে কোনো ঐতিহাসিক স্থানে গেলে আগে থেকে তার সম্বন্ধে পড়াশুনো করে নিই। কিন্তু এই তীর্থযাত্রার মধ্যে রানী রূপমতির সম্বন্ধে আদৌ কিছু জানার চেষ্টা করিনি। তার শুধু নর্মদা মায়ের প্রতি যে ভক্তি, সেইটুকুই জানার চেষ্টা করেছি। আর তার কোথায় থাকতেন, কি ব্যাপার, এসব কোনো কিছুই জানার চেষ্টা করিনি। সেই জন্যে জাহাজমহল দর্শন হলো না। যাই হোক, চলে আসলাম, এখন এগিয়ে যাই ফেরার পথে। তো এই আমার সংক্ষিপ্ত মান্ডু দর্শন। এই রাস্তাটি খাড়া নেমে গেছে 5 কিলোমিটার, তারপরে সমতল ভূমি এবং অন্যান্য বিভিন্ন পথের দিশা পাবো। আপাতত পাহাড় থেকে নামার পালা। শুনেছি এটা নাকি খুব খাড়া ঢালান পথ। তো ভাগ্যিস কালকে ওই মা একটি বাড়তি রুটি আমার সাথে দিয়েছিলেন, সে রুটিটি খেয়েছি, যার ফলে শরীরে বল শক্তির অভাব নেই, অনায়াসে এগিয়ে যেতে পারছে। তো এই কেল্লা এর উপর থেকে এই নেমে আসলাম, নেমে এসে ধীরে ধীরে এগিয়ে যাই, দেখি রাস্তাটি কোন দিকে। তবে খাড়া ঢালান, নিচে নামার পথ বেশ খাড়া। এটা তীর্থযাত্রীদের ফেরার পথ। অন্যান্যরা ফেরে পাকা রাস্তা দিয়ে। দেখি উপর থেকে সবই দেখা যাচ্ছে সুন্দরভাবে, কিন্তু ফেরার পথ কোনটি, কোথা দিয়ে নামতে হবে? ও, এখান দিয়েই পথ। এই পথ দিয়ে কোথা দিয়ে নামবো সেটাই হচ্ছে কথা। সম্ভবত এইটাই পথ, দেখি এই পথেই এগিয়ে যাই। পাকদণ্ডী তো এদিকেই নির্দেশ করছে। বাবা, এ তো ভয়ানক পথ। শুনেছিলাম নামার পথটি বেশ খাড়া, তো এ তো রীতিমতো ভয় জাগানোর রাস্তা। বাপ রে বাপ। তবে মনে কোনো খেদ নেই, একটাই কারণে, মান্ডু সবটা হয়তো দেখা হলো না, কিন্তু তীর্থযাত্রীদের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দেখা হলো। প্রথমে একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। দুশ্চিন্তায় পড়াটাই স্বাভাবিক, কারণ এই রাস্তা অতি ভয়ানক। উপর দিক থেকে তো এত উঁচু ঢালান, আর ডান দিকে একদম অতল খাদ, তার পাশ দিয়ে এই পাকদণ্ডী রাস্তা।
তো ভুল হওয়াটাই স্বাভাবিক। তো দূর থেকে নর্মদে হার বলে চেঁচিয়ে উঠলাম নিয়ম অনুযায়ী। তো একজন বলে দিল, হ্যাঁ বাবা তুমি ঠিক রাস্তাতেই আছো, এইটা দিয়ে এগিয়ে যাও, পথ পেয়ে যাবে। তো দেখি পথের নিশানা থাকা উচিত ছিল, কিন্তু পথের কোনো নির্দেশ নিশানা নেই। তবে এই একটি সাদা দাগ দেখতে পাচ্ছি, এটা নিশানা। আর এই পাকদণ্ডী যে রেখা, এটাও পথ চলার নিশানা। ও এখানে একটি তীর চিহ্ন মিলে গেল, সুতরাং কোনো অসুবিধে নেই। এইবার প্রচণ্ড খাড়া ঢালান রাস্তা, এই প্রচণ্ড খাড়া ঢালান পা না হড়কে নিচে নামতে হবে, তাহলেই হয়ে গেল। তো দ্রুত এবার নিচের দিকে নামবো। তো এখানটা অত্যন্ত সাবধানে যেতে হবে। তো এই জায়গাটা ভিডিও করা বিপজ্জনক। ভিডিও করতে গেলে মনঃসংযোগ ব্যাহত হতে পারে। তবু ধীরে ধীরে যাচ্ছি এবং ভিডিও করছি। বাপ রে বাপ, একটু পায়ের তলার একটু মাটি হড়কালেই গেল। দেখুন কি অবস্থা। তো পা টিপে টিপেই যাচ্ছি। তো এই রাস্তা পাহাড় বেয়ে নামা, ওরে বাপ রে বাপ। এই জন্য এই রাস্তাটা অনেকে এড়িয়ে যায়, গিয়ে একই রাস্তা দিয়ে নিচে নামে। তবে মানুষজন অতটা নির্দয় নয়, বিপজ্জনক জায়গাগুলো এইভাবে তারা টুকরো টুকরো ধাপও তৈরি করে দিয়েছে, যাতে সুন্দরভাবে যেতে পারে। পরিক্রমাকারীরা তো একরকম অভিযাত্রীও বটে, তা তাদের রাস্তা এরকম হবে তাতে কোনো। তো উপর থেকে নামার দুটো পথ আছে। তো একটি গাড়ি পথ, সুগম পথ, যে পথে সবাই একদম সিধে মহেশ্বর অবধি পৌঁছে যায়। কিন্তু আমি তো যাব খলঘাটের রাস্তায়। তো পাকা রাস্তা দিয়েও মহেশ্বর যেতে পারতাম, এই খলঘাটের রাস্তায় যেতে পারতাম, কিন্তু এই পথটি একটু কাছে হবে, যার জন্যে এই পথটি বেছে নিয়েছি। তো আপাতত এই হলো যাত্রা। খুব ধীরে ধীরে নামতে হচ্ছে। নুড়ি নুড়ি পাথর, কোনো একটি নুড়ি পায়ের তলা থেকে হড়কে গেলে খুব বিপদ। সুতরাং এই ভয়ঙ্কর পথ এইভাবেই যেতে হবে। আপাতত ভিডিও বন্ধ করি, কারণ ভিডিও করতে করতে আর বাকি পথ যাওয়া যাবে না, ভীষণ বিপজ্জনক। আপাতত এই খাড়া ঢালান পথে নেমে আসলাম। ওখানটা থেকে ফটো তুলেছিলাম। তো এই জায়গাটা থেকে এই পর্যন্ত খুব দ্রুতই নেমে আসলাম। তবে পথ প্রচণ্ড বিপজ্জনক, খাড়া ঢালান, এইটুকু বুঝতেই পারছেন কতখানি খাড়া। পা পিছলালে একদম সর্বনাশ। আর পায়ের নিচে ছোট ছোট নুড়ি পাথর, কিছু অংশ ভিডিও করা গেল না। যাই হোক, আপাতত এই অংশটি অনেকটাই নিরাপদ। তবে ঢালানের রাস্তা সকল সময়ই অত্যন্ত বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে। তো এই ঢালান এখনও শেষ হয়নি, এখনও এইরকম ধাপে ধাপে আমাকে নেমে যেতে হবে নিচে। তো আবার বন্ধ করি ভিডিওর ঝাঁপি, দেখানোর জন্য একটু খুললাম নমুনা যে কীরকমভাবে এই গেছে, উপরে উপরে উঠে গেছে। পাহাড় থেকে কাল চড়তে যত মারাত্মক
ঘন্টার পর ঘন্টা সময় নিয়েছিল, আজ কিন্তু তা নয়। দিব্যি দ্রুত নেমে আসলাম, যেহেতু এটা পাকদণ্ডী পথ, পাকা রাস্তা নয়। আর এই পাকদণ্ডী পথে উপর চড়ার কথা কল্পনা করা খুব কষ্টকর, কারণ প্রচণ্ড কষ্টদায়ক পথ। এরকম রাস্তা চড়াই করতে হয়েছে দক্ষিণ তীরের শুলপানি ঝাড়িতে, সেখানেও এরকম বিপজ্জনক ঢালান ছিল নামার রাস্তা। তো এইভাবেই যেতে হবে, প্রচণ্ড খাড়া এবং স্লিপারি। আপাতত পাহাড়টির 4 ভাগের 3 ভাগ পেরিয়ে এসেছি। এই পথে নেমেছি ঘুরে ঘুরে, ওই জায়গা থেকে অনেকটা ঘুরতে হয়েছে। আর এই ঢালান স্লিপারি রাস্তা, পায়ের নিচে থেকে এইসব এই ছোট ছোট গুড়ি গুড়ি নুড়ি। তো 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে কালকের মা রাস্তার ধারে এক নাম না জানা ভদ্রমহিলা, তিনি আমাকে একটি মক্কা রুটি দিয়েছিলেন। তো সেই মক্কা রুটি, বাসি রুটি আজকে সকালে 1.5 ঘন্টা আগে খেয়েছি, সেই বলে এই পাহাড় থেকে এসেছি। এইবার সাথে তো আর কিছু নেই, মুগ ডাল 2 প্যাকেট আছে ছোট, আর কমণ্ডলিতে জলও প্রায় ফুরিয়ে এসছে। তা এইটুকু নেই। এখানে খাদ্যের প্রতিটি দানাই মূল্যবান। ওই দেখুন একটি মা পাহাড়ি ঢালার পাতে দিব্যি তত্তর করে উঠে চলেছে। ওনাদের কোনো অসুবিধা নেই, খালি পায়ে চলছে। খালি পায়ে পা হড়কায় না, পাহাড় খাওয়ানোর চান্স অনেক কম থাকে না। ওনার পায়ে একটি স্যান্ডেল আছে। পাহাড়ি মানুষ, কোনো অসুবিধা নেই। আর দীর্ঘদিন পথ চলে চলে আমাদের পা হয়ে গেছে ভারী। এখন পা এমনিতে ব্যথায় টনটন করছে। এই মুহূর্তে এই অবস্থায় পাহাড়ে চড়া এবং নামা দুটোই কঠিন, কষ্টদায়ক। তো আপাতত একটু মুগ ডাল খেয়ে, 1 ঢোক জল খেয়ে আবার নিচে নামবো। বাকিটা নেমেই এসছে, আর সামান্য একটু বাকি। উতরাইয়ের এই অংশটি ভয়ানক কঠিন ছিল। এই এত খাড়াই, ওই জায়গাটিতে কিছু নুড়ি পাথরের জন্য পা হড়কেও গিয়েছিল। আক্ষরিক অর্থে 4 হাত পায়ে নেমেছি, কমণ্ডলু জল খালি, এবং 1 হাতেই দণ্ড এবং কমণ্ডলু ধারণ করেছি। আর পিঠের ব্যাগটি এখন মনে হচ্ছে অত্যন্ত ভারী। পা টিপে টিপেই যেতে হচ্ছে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। তো শরীর বাঁচিয়ে হাঁটু, গোড়ালি এগুলো ঠিকঠাক রেখে পার হতে হবে। তো চড়াই করেছিলাম পাহাড় 4 ঘন্টা ধরে। তা সেটা যদি 1 ঘন্টায় নামতে হয়, 1 ঘন্টা দেওয়া উচিত। আধ ঘন্টাতেও নেওয়া যায়, কিন্তু তাতে বিপদ। তো পথের নিশানা এখানে করা আছে।
উপরে করা নেই, উপরে অসুবিধা হয়েছিল। রাজপিপড়িয়া, তো রাজপিপড়িয়া যাওয়ার রাস্তা এটা। পা অত্যন্ত ভারী হয়ে গেছে। খাড়া ঢালান পথে নামলে পায়ের কাপ মাসালে টান ধরে। এই অভিজ্ঞতাটা আমি প্রথমবার পেয়েছিলাম সান্দাকপুর থেকে নামার একটা ঢালান পথে। বাপ রে বাপ, কি প্রচণ্ড খাড়া পাহাড়। এগুলো সব তীর্থযাত্রীদের পক্ষে সম্ভব না। একলা মহিলা থাকলে বা আমি যদি আমার গৃহিণীকে সাথে আনতাম তাহলে নিশ্চয়ই এই পথে যেতে পারতাম না, এবং সিদ্ধান্ত পাল্টাতে হতো, অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতো। ভালোই করেছি। তো নর্মদা মায়ের পথে গোয়ারতুমি করার জায়গা নেই। এখানে নিজের শারীরিক অবস্থান বুঝতে হবে, তোমার দ্বারা কি সম্ভব বুঝতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। সব তীর্থ যে তুমি দর্শন করতে পারবে, সব মন্দির দর্শন করতে পারবে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এখনো নামছি। এখন পথ অনেকটা নিরাপদ হয়ে গেছে, তবুও এক বিন্দু মনঃসংযোগ হটাতে পারছি না। নিচের সমতল অংশ আসতে এখনো প্রায় 5-6 ফুট খাড়া। পাহাড়টি বহু উঁচু, 2000 ফুট তো হবেই নিচ থেকে। বাপরে, দম বেরিয়ে গেছে। এই অংশ সাংঘাতিক খাড়া আর পিছল। নর্মদে হার এখন হীরাপুর গ্রামের এই শবরী মাতা আশ্রমে 4 ঘন্টা বিশ্রাম, দুপুরের ভোজন প্রাসাদী
গ্রহণ করার পরে এখান থেকে বিদায় নিচ্ছি। আপাতত গন্তব্য ধামনদ। তো সেখান থেকে পরবর্তী গন্তব্যে এগোবো। দেখি কত পথ। মাথার উপরে গনগনে সূর্য, কিন্তু হালকা বাতাস আছে। আর আমার চোখ সরাসরি সূর্যদেবের দিকে নয়, একটুখানি পূর্ব ঘেঁষা। যাচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব অভিমুখে যাচ্ছে। সোজা নর্মদা মায়ের কিনারা অবধি এই রাস্তা যাবে। গ্রামের এখানে হেরাপুর গ্রামটি খুব বড় নয়, ছোট আদিবাসী গ্রাম। পিছন দিকে বিশাল পর্বত। ওখানে সকালবেলা দর্শন করেছিলাম, একটুকু মাত্র এসছি। রাম মন্দির থেকে অবশ্য অনেকখানি চলে এসছি রাতের আশ্রয় থেকে। আপাতত সামনে এগিয়ে যাই, চললে বোঝা যাবে কতখানি রাস্তা। অতি দূর থেকে তো মা নর্মদার দেখা পাচ্ছি, দেখে তো বেশি দূরত্ব মনে হচ্ছে না। এরা যেমন বলছে, এরা তো বলছে অনেক দূর, কিন্তু চোখের দৃষ্টিসীমার মধ্যেই তো আছে দেখছি মা নর্মদা, অত দূরে নয়। দেখি কতটা দূর। इसका छवि ले सकेंगे? अंधेरे में आ जाएगा क्या? क्या बाबा? ये उनका छवि लेने का। ना, इसमें नहीं आएगा। হ্যাঁ, নর্মদে হার ধামনদ গ্রামের আগে একটি বাড়িতে এক মা আমাকে ডাকলেন, চা খাওয়ার নিমন্ত্রণ দিলেন। তার বাড়িরই একাংশে এই একটি স্থান আছে যার ভিতরে নাগমাতা আছেন। তো এই জায়গাটি দেখছেন, এই ছোট ছোট গর্তগুলো, এগুলো হচ্ছে নাগমাতার জায়গা। নাগমাতা এইসব গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে, দর্শন দান করে। তো এনারা তার জন্য বিশেষ সাবধানতা যে অবলম্বন করেন বা ভয় পান তা কিন্তু নয়। মানে জীব জন্তু, বিষধর প্রাণী সব কিছুর সঙ্গেই এই মায়ের এই পরিবারের সহাবস্থান। বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এই মা আছেন। আর ইনি নর্মদা মায়ের মন্দির ভিতরে আছে, খুব সুন্দর। সে জায়গাটিও আপনাদের দর্শন করাই। এই হলো সেই রূপ অনুভব ভবভয় হারি মাতা নর্মদার এই আসন তিনি ঘরের মধ্যে রেখেছেন। আর তিনি পরিক্রমাকারীদের, এই চলার পথে যে সমস্ত পরিক্রমাকারী এই পথ দিয়ে যায়, সকলকে তিনি নানা রকম পরিষেবা দেন। বিশেষ করে চা, ঠান্ডা জল, যেগুলো চলার পথে সকলের জন্যই অত্যন্ত দরকারি। ছোট্ট ঘর, ছোট্ট সংসার, তার মধ্যে সাজিয়ে গুছিয়ে অতি সুন্দর করে রেখেছেন, একদম পরিপাটি করে। সন্তান প্রতিপালন করছেন, সমস্ত কিছু করছেন সাধু সন্তের। আর সেই সঙ্গে এই নাগমাতার স্থানটিও তিনি সুন্দরভাবে রক্ষা করে চলেছেন। তো এগুলো আমাদের পক্ষে, যারা দেখতে অভ্যস্ত নয়, তাদের পক্ষে একটি শিক্ষণীয় ব্যাপার। যে বিষধর যে সমস্ত জীবজন্তু আছে, সেগুলোর সঙ্গেও সম্প্রীতি রক্ষা করে, সম্মানজনক দূরত্ব রক্ষা করে এভাবে বসবাস করা যায়। নর্মদে হর। এখন বিকাল 5:30 বাজে। ওই পাহাড়ের চূড়া, রানী রূপমতির সেই স্থানটি এখন অতি দূরে দেখা যাচ্ছে। ওই স্থান থেকে পেরিয়ে আপাতত এটা মুম্বাই এগরা হাই রোড, এই মুম্বাই আগ্রা হাই রোড। তো সেই মুম্বাই আগ্রা হাই রোড ধরে এখান থেকে চলেছি ধামনদ গ্রামের দিকে। হ্যাঁ জি,
তো এখান দিয়ে পথ, তার আগে এক বাবা ডাকলেন চা খাওয়ার জন্য। তা আপাতত এই হাই রোডের পাশে চা খেয়ে তারপরে এগিয়ে যাব সামনে। হার এখন সন্ধ্যার আগে আগে এশিয়ান হাইওয়ে ছেড়ে দিলাম, মুম্বাই আগ্রা ছেড়ে দিয়ে তার প্যারালাল একটি রাস্তা ঠিক দক্ষিণ দিকে বেঁকে গেছে। তো এই রাস্তাটি শর্টকাট পথে আমাকে ধামনদ পৌঁছে দেবে। তো এখান থেকে শুনলাম 1.5-2 কিলোমিটার বাদে একটি হনুমান মন্দির পড়বে, সেই হনুমান মন্দিরে আজকে থেকে যাব। তো আজকে সকাল থেকে শুরু করে বহু পথ চলা হলো, 12-24 কিলোমিটার রাস্তা তো কমসে কম সকাল থেকে বেরোনোর পর থেকে পার হয়েছি। তার মধ্যে ওই উত্তুঙ্গ পাহাড় থেকে নেমে এসেছি ভয়ঙ্কর পথে। সব মিলিয়ে একটি কষ্টকর পথযাত্রা, তবে প্রত্যেক কষ্টেরই মধ্যে কিছু কিছু আনন্দ মিলেছে। দুপুরবেলা যে শবরীমাতা আশ্রমে ভোজন প্রসাদ ভর পেট গ্রহণ করেছি, তাদের এই যে বাবা আর দুটো নাও, হ্যাঁ তোমার তো অনেক পথ চলতে হবে, আরেকটু সবজি নাও বাবা, হ্যাঁ। তো এই যে কথাগুলো না, এগুলো এত মধুর যে আপনার কল্পনা করতে, সামান্য খাবার, নুন কম, হ্যাঁ কিছু নেই, তো এই যে আপ্যায়ন, হ্যাঁ এই এই কঠিন পথে এইটুকু জোটা মানে কি, এই খাদ্যটি গ্রহণ করছি, এইটাই আমার প্রতিটা অঙ্গে অঙ্গে শক্তি যোগাচ্ছে, পায়ের ব্যথা কমিয়ে দিচ্ছে, চলছে অনর্গল। তো এইগুলোই তো পাওনা। পথ তো দুর্গম আছেই, একটু মানতেই হবে, পরিশ্রম আছে, সেখানে মানুষের ভালোবাসাও আছে। তো এই ভালোবাসাটাই সব কথা, আনন্দে থাকাটাই সব কথা, শেষ কথা। তো এই ভালোবাসা এবং আনন্দ সঙ্গী করে পথশ্রমের যে ক্লান্তি, সেইটাকে অতিক্রম করতে পারছি। রাস্তার ধারে একটি মা দুপুরে চা খাওয়ালেন, তো তার আপ্যায়ন শুনে এক ডাকেই বুঝলাম যে এখানে বসা দরকার। বসলাম, চা খেলাম। তিনি তার ঘরের মধ্যে এক নাগমাতার আশ্রয় দিয়েছেন, যেখানে রান্না করেন ঠিক তার পিছনেই সেই সাপের গর্ত। তো বললেন যে অনেকগুলো সাপ আছে ওর মধ্যে, তারা মাঝে মধ্যে বেরোয়, দেখে একটু ভয় লাগে বাবা, কিন্তু নাগমাতার স্থান, তারা তাদের মতো আছে। আমি তাদের সেই মাকে বললাম যে তারা তো অবুঝ প্রাণী, তারা তো আপনার এই ভালো মনটি বুঝতে পারবে না। তারা বুঝবে যে আপনার আচরণ, আপনার অসাবধানে বা কোনোভাবে যদি তাদের শরীরে আঘাত লাগে, তখন তারা প্রত্যাঘাত আনবে, সে মরণাঘাত। সুতরাং আপনাকে তো নিশ্চয়ই সাবধান সতর্কতার সঙ্গে থাকতে হবে। তো এইটুকুই বলতে পারি, তাকে তো বলতে পারি না মা তুমি সাপটাকে তাড়িয়ে দাও, কারণ তিনি তার দীর্ঘ বিশ্বাস নিয়ে সেখানে আছেন। তো জীব জন্তু এ দেখে ভারী আশ্চর্য লাগে। মায়ের চলার পথে এরকম 3-4টি স্থান দেখেছি যেখানে সাপের বসতি আর জনবসতি একই সঙ্গে তারা বাস করছেন পাশাপাশি, কোনো ভয়ভীতি ছাড়া। আমি তো নিজেও একটি চন্দ্রবোড়ার উপরে পা রাখতে রাখতে বেঁচে গেছিলাম। তো এত কাছাকাছি চলে গেছিলাম, তাতেও কিন্তু সাপটি বিন্দুমাত্র নড়াচড়াও করেনি বা আমার প্রতি কোনো রকম হিংসার মনোভাব তার আচরণে ফুটে ওঠেনি। তো এটাই কিন্তু ভাববার বিষয়, একবারে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার নয়। একে আমি কুসংস্কারও বলছি না বা একে আমি প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু জীবজন্তু তাদের সঙ্গে
সম্মানজনক একটা দূরত্ব এইসব বিষধর প্রাণী থেকে বজায় রাখাটাও জরুরি, এটি আমি মনে করি। যাই হোক, আপাতত 1.5 কিলোমিটার দূরে তো উনি বললেন ভদ্রলোক, তো দেখা যাক। এখানে একটি হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে আজকের মতো আশ্রয় নেব। এখানে তো নর্মদা মায়ের বেশ কাছাকাছি, হয়তো স্ট্রেট ডিস্ট্যান্স হলে 3-4 কিলোমিটারের মধ্যেই হবে। তা আমি অনেকটা দক্ষিণ পশ্চিম দিকে আমাকে এগোতে হবে খলঘাট যাওয়ার জন্য। তো সেই জন্যে অনেকে খলঘাটটা যায় না, সরাসরি বলে সেই তো বাবা মহেশ্বর যেতে হবে। তাদের বোঝানো মুশকিল যে খলঘাটে একটি কপিলেশ্বর তীর্থ নামক একটি সুন্দর তীর্থ আছে, যেটা পরিক্রমাকারীদের দর্শন করা উচিত। नर्मदे हर बाबा, ओ हनुमान मंदिर कितना दूरी? नर्मदे हर एखोनो हनुमान मंदिरे देखा नहीं, तो 1 किलोमीटारो पेरिए गेल, 1.5 किलोमीटारो पेरिए गेल, 2 किलोमीटार तो एसेई गेलाम, तो एखोनो हनुमान मंदिरे देखा नहीं। आपातत एकटी विशाल कारखानार पाश दिए जाच्छी, चारिदिके तुलो तुलो, तो बोझाई जाच्छे एटी एकटी विशाल তুলোর কারখানা। তো এই চারিদিকে সব যে তুলোগুলো নেওয়ার মতো নয়, বাতিল, তারপরে বীজ ইত্যাদি সবগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এখন কোন দিকে যাব দেখি, গুগল বাবার শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। দেখি কোথায় মেলে সন্ধান। তো আমার অনুমান একবারে সঠিক। এই দেখুন, এই তুলো এখানে শর্টিং হচ্ছে, এই কারখানার এই প্রান্তে দেখা যাচ্ছে ট্রলি বেয়ে তুলো বিভিন্ন মানের বিভক্ত হয়ে এখানে শর্টিং হয়ে এখানে জমা হচ্ছে। সুতরাং এটা একটি কার্পাস তুলো এর প্রসেসিং প্ল্যান্ট। এখান থেকে বীজ এবং অশুদ্ধি, খোলা বীজ ইত্যাদি অশুদ্ধি অপসারণ করে তুলোটিকে বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। তো আপাতত আবার একটি পাকা রাস্তা পেলাম। এখানে একবার জিজ্ঞাসা করে নিতে হবে হনুমান মন্দির কত দূরে। নর্মদে হাট ধামনদ একটি যথেষ্ট বড় শহর। তো এই বড় শহরটিতে পৌঁছানোর অনেকগুলো রাস্তা আছে। তো আমি যথাসম্ভব শর্টকাট পথে যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে বলল আনুমানিক 500 মিটার দূরে ডান দিকে মোড় নিলে হনুমান মন্দির আশ্রম পাওয়া যাবে। তো 500 মিটার তো বেশি পথ নয়, সুতরাং দেখা গেল যেখানে শুনেছিলাম 1 কিলোমিটার দূরে, মোটামুটি 2.5 কিলোমিটার দূরে হনুমান মন্দির আশ্রমের অস্তিত্ব। এখনও পৌঁছায়নি, তো আগে এগিয়ে যাই, দেখি কোথায় পাওয়া যায়। তবে যেটা শুনলাম একটু ভিতরে ঢুকতে হবে, রাস্তার কাছাকাছি হবে না। যাই হোক, রাতের আশ্রয় বলে কথা, আশ্রয় পাওয়া নিয়ে কথা, এগিয়ে যাই। তো ছোটোখাটো রাস্তা, এটি বাইপাস রাস্তা। তো বাইপাস রাস্তাতেও গাড়ি চলাচল প্রচুর। এখানে সব চারিদিকে ঝোপঝাড় টাইপের জঙ্গল বেশি। সেই জঙ্গল এরিয়ার মধ্যেই মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে এই জায়গাটা দেখছি নানা কলকারখানা স্থাপিত হয়েছে। তার মানে এখানে নর্মদা মায়ের উপর যে আগে পিছে যে বাঁধ আছে, দুটি বাঁধেরই প্রভাব এই অঞ্চলে পড়ে না, যার ফলে এই জায়গা সেভাবে জলমগ্ন হয় না, যার ফলে এত সব কলকারখানা উদ্যোগ এসব
গড়ে উঠতে পেরেছে। তো সেসব কাজের কথার থেকে আরও বড় কাজের কথা হলো রাতের আশ্রয় খুঁজে নেওয়া। নিশ্চয়ই পেয়ে যাব। আজকে মা নিশ্চয়ই আমার প্রতি পরশু দিনের মতো অত নির্দয় হবেন না। সব কারখানা এলাকা এটি। আদার্স একাডেমি, সিবিএসসি, ইংলিশ মিডিয়াম ধামদ, IIFL ফাইন্যান্স, বড় বড় সংস্থায়